ওয়েলকাম সবাইকে শাহিন ফিজিক্স চ্যানেলে প্রত্যেকে আবারও স্বাগত। আমরা গত 3টে ভিডিওতে কার্য, ক্ষমতা ও শক্তি আমরা এই নিয়ে ডিটেলস দেখেছি। গত ভিডিওতে স্থিতিশক্তি ও স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিস্থাপক স্থিতিশক্তি রাশিমালা সেই পর্যন্ত আমরা করেছিলাম। আজ আমরা প্রথমে শুরু করব গতিশক্তি থেকে। আজকে আমরা কার্যক্ষমতা শক্তির পার্ট 4 অর্থাৎ চতুর্থ পর্ব শুরু করছি। একদম প্রথমে লাগবে গতিশক্তি। গতিশক্তির সংজ্ঞা কিন্তু আমরা বলেছিলাম। কি বলেছিলাম? কোনো একটা বস্তু তার গতিবেগের জন্য যে শক্তি অর্জন করে তাকেই কিন্তু আমরা বলতে পারবো ওই বস্তুর গতিশক্তি। এখন গতিশক্তির কিছু উদাহরণ আমরা বলি। কোন একটা পেরেক আছে, সাপোজ এটা পেরেক। এই মাথায় যদি একটা মুগুর আমরা জাস্ট বসিয়ে রাখি, তো পেরেকটা কি নিচে পড়বে? নিচে ঢুকবে? আস্তে আস্তে ঢুকবে না। আমাদের কিন্তু মুগুরটাকে অপর থেকে একটা গতিবেগ নিয়ে ধাক্কা মারতে হবে বা আঘাত করতে হবে, তাহলে কিন্তু এই পেরেকটা কোনো বাধার মধ্য দিয়ে ঢুকতে পারবে। গতিবেগ না থাকলে কিন্তু কোনো কাজ ক্ষেত্রে হচ্ছে না। অর্থাৎ গতিশক্তি থাকার জন্য কিন্তু পেরেকটা কিছুটা কোনো বস্তুর মধ্যে ঢুকতে পারছে। অথবা বলতে পারি কোনো নৌকা, পালতোলা নৌকা। পালতোলা নৌকা কি হয়? বাতাসের গতিশক্তি পালে বাধা পায়, তার জন্য কিন্তু নৌকাটা ধীরে ধীরে বাতাসের অভিমুখের দিকে এগিয়ে যায়। তাই সবগুলো কিন্তু বাস্তব জীবনে গতিশক্তির বিভিন্ন প্রয়োগ, তার উদাহরণ। আমরা এখন আসব গতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা। গতিশক্তির রাশিমালা লক্ষ্য করো, আমি ধরলাম এম ভরে একটি বস্তু আছে, যে বস্তুর প্রাথমিক বেগ আমি ধরলাম, সাপোজ এটাকে আমি ধরছি ভি, প্রাথমিক বেগ ভি। সব ক্ষেত্রে প্রাথমিক বেগ আমরা ইউ ধরি, এক্ষেত্রে আমি ভি ধরলাম। ধরলাম এই বস্তুটা এখান থেকে কিছুটা পথ অতিক্রম করলো এবং তারপরে এর অন্তিম বেগ আমি ধরছি ভি প্রাইম, এটা 0। এখন হঠাৎ করে একটা বস্তুর বেগ ছিল ভি, সেই বস্তুর বেগ হঠাৎ করে 0 কেন হলো? তাই নিশ্চয়ই ওই বস্তুর মন্দন উৎপন্ন হচ্ছে। মন্দন থাকার জন্য বেগের মানটা ধীরে ধীরে কমতে কমতে কিছুটা দূরত্ব, আমি ধরলাম এস দূরত্ব যাওয়ার পর ওর বেগ, অন্তিম বেগ 0 হলো। তাহলে এই বস্তুর একটা মন্দন আছে মানে ধরতে হবে, মানে কনফার্ম, এর কিন্তু ওপরে একটা বাধা প্রদানকারী বল কাজ করছে। কি বল? বাধা প্রদানকারী বল, যে বলটা ওই বস্তুতে একটা মন্দন তৈরি করছে বা ওই বস্তুতে একটা মন্দন তৈরি করেছে, যার জন্য ওই বস্তুর গতিবেগ ধীরে ধীরে কমতে লেগেছে। বলতে পারি এম ভরে কোনো একটা বস্তু ভি প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করলো এবং যদি তার উপর একটা এফ পরিমাণ বাধা প্রদানকারী বল ওই বস্তুর উপর ক্রিয়াশীল হয় বিপরীত দিকে, তার জন্য ওই বস্তুতে একটা মন্দন উৎপন্ন হবে। সে মন্দনকে আমি লিখছি এ দিয়ে, এবং বস্তুটা এস দূরত্ব যাওয়ার পর অন্তিম বেগ ভি প্রাইম ইজিক্যাল টু 0 হলো। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারবো? অন্তিম বেগ ভি প্রাইম, প্রাথমিক বেগ ভি স্কোয়ার, মন্দন মাইনাস 2a দূরত্ব এস। এটা বা লিখতে পারবো ভি প্রাইম কত? 0 স্কোয়ার ভি স্কোয়ার 2as। বা লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো 2as ইজ ইকাল টু ভি স্কোয়ার বা a ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই 2s। এটা 1 নম্বর ইকুয়েশন। লক্ষ্য করো, এই বস্তুর ওপর যে বিপরীতমুখী বল কাজ করছে এফ, এই বলটার বিরুদ্ধে কিন্তু বস্তু থেকে সরণ হচ্ছে কত? এস। বলতে পারি এক্ষেত্রে বলের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে, বলের বিরুদ্ধে একটা কার্য হচ্ছে। অর্থাৎ এই এম ভরে বস্তুকে থামাতে গিয়ে আমাকে কিন্তু যে বল প্রয়োগ করতে হচ্ছে এফ বল, সেই বল যে সরণ অতিক্রম করছে, এই বল ইন্টু সরণ গুণ করলে আমি একটা কার্য পাবো, যে কার্য করার জন্য কিন্তু বস্তু থামছে। এবং অবশ্যই এই কার্যটা বস্তুর গতিশক্তি তার সঙ্গে সমান হওয়ার জন্যই আস্তে আস্তে বস্তুর গতিশক্তি 0 হয়ে গেল, অর্থাৎ বস্তু থেমে গেল। তো বলতে পারবো এফ, একটি এফ বিরুদ্ধ বলের
জন্য কৃতকার্য, একটা বিরুদ্ধ বল অবশ্যই কি হবে, বল ইন্টু সরণ। বল মানে কি জানো, বল মানে কি, এক মানে এম এ ইন্টু এস, এম ইন্টু এর মান পেয়েছি আমরা কত, ভি স্কোয়ার বাই টু এস, বসিয়ে দাও, ভি স্কোয়ার বাই টু এস ইন্টু এস, এস কাটবে, কি পড়ে থাকবে, লিখতে পারবো এম ভি স্কোয়ার বাই টু বা ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার। এই যে কাজ করবে, কোন কে করবে কাজটা, বাইরের থেকে প্রযুক্ত বল, বাইরের থেকে প্রযুক্ত বিরুদ্ধ বল, যে বল প্রয়োগ করে আমি বস্তুকে থামাচ্ছি, নিশ্চয় এই বলটা কিন্তু ওই বস্তুর গতিশক্তি তার সঙ্গে সমান হতে হবে, নইলে কিন্তু কখনোই এই বস্তু থামতে পারবে না। অর্থাৎ বলতে পারবো এক্ষেত্রে গতিশক্তি যদি ই কে লিখি, কাইনেটিক এনার্জি, সেটাই কিন্তু কৃতকার্যের সঙ্গে সমান হবে, কত হবে, হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ লিখতে পাবো গতিশক্তি ইকুয়েশন ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম ভি স্কোয়ার এটা কিন্তু হবে কোনো একটা বস্তুর এম ভরে বস্তুর গতিশক্তির রাশিমালা। অর্থাৎ কোন একটা বস্তুর গতিশক্তি কত হবে ডিপেন্ড করে বস্তুর ভরের ওপর এবং বস্তুর গতিবেগের ওপর। গতিবেগের সঙ্গে সম্পর্ক তার বর্গের সঙ্গে সমানুপাতিক, ভরের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র সমানুপাতিক। তাহলে আমরা প্রথমেই কোন একটা বস্তুর গতিশক্তির রাশিমালা কি হবে সেটা পেলাম। নেক্সট আমরা আসবো এই গতিশক্তি এবং ভরবেগ কিভাবে সম্পর্কিত। ভরবেগ আমরা জানি প্রত্যেকে, কোন একটা বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে গতি ও রাশির সৃষ্টি হয় তাকে বলি কোন একটা বস্তুর ভরবেগ। এই ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক কি সেটা আমরা নেক্সট দেখব। নেক্সট আমরা আসবো কোন একটা বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। লক্ষ্য করো ভরবেগ, ভরবেগকে অনেক ক্ষেত্রে আমরা পি লিখি, কি হবে ভর ইন্টু বেগ, তা খুব সিম্পল লিখতে পারি পি ইজ ইকাল টু এমভি, এটা ভরবেগের ইকুয়েশন। আবার গতিশক্তি আমি লিখেছি এটাকে ই কে দিয়ে, ই কে কাইনেটিক এনার্জি কি লিখেছি হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি ইকুয়েশন কি পেয়েছি হাফ এম ভি স্কোয়ার। নাম্বারিং দিই, এটা 1 নম্বর, এটা সাপোজ 2 নম্বর। লক্ষ্য করো 2 নম্বর থেকে লিখতে পারি ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, অপরে একটা এম আছে, আমি এটাকে লিখতে পারি, লক্ষ্য করো এম ভি স্কোয়ার বাই টু লিখতে পারি। আমি অপরে একটা এম গুণ করলাম মানে এম স্কোয়ার হবে, নিচে একটা আমি এম ভাগ করলাম, তাহলে এখানে একটা এম কেটে যাবে, এম ভি স্কোয়ার বাই টু আমি সেটা লিখতে পারি। লক্ষ্য করি এম ভি স্কোয়ার বাই টু লিখতে পারি এম ভি হোল স্কোয়ার বাই টু এম, বা লিখতে পারি ই কে ইজ ইকাল টু এম ভি মানে কি পেয়েছি আমি পি, এম ভি জায়গায় পি লিখে দিই পি স্কোয়ার বাই টু এম। কেন 1 নম্বর থেকে, যেহেতু 1 নম্বর থেকে কি পাবো এম ভি সমান পি। লক্ষ্য করো ইকুয়েশন কি পাচ্ছি, আমি পাচ্ছি ই কে গতিশক্তি সমান পি স্কোয়ার বাই টু এম, অর্থাৎ গতিশক্তি ভরবেগের বর্গ বাই টু এম, আমি কিন্তু এই সম্পর্ক পাচ্ছি। আমি যদি উল্টো করে লিখি, এখানে বাম দিকে গতিশক্তি আছে, ডান দিকে ভরবেগ আছে, যদি বলি আমি বাম দিকে ভরবেগ রাখতে চাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাকে দুটো লাইন এক্সট্রা করতে হবে। দেখো লিখতে পারি পি স্কোয়ার ইজ ইকাল টু, জাস্ট গুণ করে দাও, টু এম ই কে, বা পি ইজ ইকাল টু রুট ওভার টু এম ই কে, এই ইকুয়েশন, অর্থাৎ পি সমান রুট ওভার টু এম ই কে। তাহলে কি পেলাম, গতিশক্তি পি সমান রুট ওভার টু এম ই কে। যদি আমি এখানে গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, এখানে লিখতে চাই কি লিখতে হবে পি, কারণ নির্দিষ্ট ভরের ক্ষেত্রে এম কনস্ট্যান্ট, সমানুপাতিক ই কে, বাট ই কে কথা হয় রুটের মধ্যে, তো পি সমানুপাতিক রুট ই কে, মাথায় রাখবে কি হবে পি সমানুপাতিক
রুট ই কে যদি তুমি গতিশক্তিকে ই দিয়ে লেখো পি সমানুপাতিক রুট ই। এখন আমি এখানে একটা লেখচিত্র আমি অঙ্কন করব। কার সঙ্গে অঙ্কন করব? গতিশক্তি এবং ভরবেগ, এদের মধ্যে লেখচিত্র কি হবে দেখো। যদি আমি এইদিকে ভরবেগ নিই, এইদিকে গতিশক্তি নিই, তাহলে এদের মধ্যে যে লেখচিত্র সেটা কিন্তু কি হবে? অধিবৃত্তাকার। সেটা কি হবে? অধিবৃত্তাকার। সেটা কিন্তু এরকম হবে। অর্থাৎ ভরবেগ এবং গতিশক্তি এদের যে লেখচিত্রের প্রকৃতি সেটা কিন্তু অবশ্যই অধিবৃত্তাকার। দেখতে পাচ্ছ যেটা এঁকেছি সেটা। তো এটা হলো ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক এবং ওদের লেখচিত্র। দেখো নেক্সট এসছি আমরা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা কিন্তু কার্যক্ষমতা শক্তি খুব ইম্পর্টেন্ট পার্ট। অনেক অঙ্ক কিন্তু এটা দিয়ে আমরা করতে পারি। কি এসছি আমরা? কার্য শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরাম। এর বেসিক মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো কোন একটা বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় এবং তার জন্য যদি ওই বস্তুর একটা গতিশক্তির পরিবর্তন হয়, ওকে, গতিশক্তির পরিবর্তন হয়, তাহলে এই থিওরি কি বলছে? ওই বস্তুর যে গতিশক্তির পরিবর্তন সেটা কি হবে? সেটা ওই বস্তুর উপর যে বল কাজ করছে ওই বলের দ্বারা বা বলের বিরুদ্ধে যে কার্য হবে তার সঙ্গে সমান। অর্থাৎ কোন একটা বস্তুর গতিশক্তি পরিবর্তন সবসময় কি হবে? ওই বস্তু কর্তৃক বা বস্তুর বিরুদ্ধে, মানে বলের বিরুদ্ধে যে কাজ হবে তার সঙ্গে সমান। তুমি স্টেটমেন্ট কি বলবো? কার্যশক্তি উপপাদ্যের স্টেটমেন্ট, কোনো একটি গতিশীল বস্তুর গতির অভিমুখে বা বিপরীতে বল প্রয়োগ করলে বস্তুটির গতিশক্তি পরিবর্তন হয় এবং এই পরিবর্তন বল দ্বারা বা বলের বিরুদ্ধে কৃতকার্যে সমান হয়। একে আমরা কি বলবো? একই বলবো আমরা কার্যশক্তি উপপাদ্য। এখন এই কার্যশক্তি উপপাদ্য প্রমাণ করার দুটো উপায় আছে। একটা খুব সিম্পলি ক্যালকুলেশন দিয়ে, আরেকটা আছে আমাদের ইন্টিগ্রেশন দিয়ে। দেখো মনে করি এম ভরে একটা বস্তু আছে যার প্রাথমিক বেগ ইউ এবং এই গতিশীল হয়ে অন্তিম বেগ ভি লাভ করলো বা অর্জন করলো। তো এই বস্তুর প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, তাহলে প্রাথমিক গতিশক্তি কত হবে? আমি যদি ই1 ধরি, এটাকে হাফ এম ইউ স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার প্রাথমিক গতিশক্তি। আর অন্তিম গতিশক্তি কত হবে? আমি ই2 ধরছি, হাফ এম ভি স্কয়ার। প্রাথমিক গতিশক্তি ই1 হাফ এম ইউ স্কয়ার, অন্তিম গতিশক্তি ই2 হাফ এম ভি স্কয়ার। এখন দেখো যদি বস্তুর ওপর বল বল বস্তুর গতির দিকে প্রযুক্ত হয়, যেদিকে বস্তু গতিশীল সেই দিকেই বল প্রযুক্ত হচ্ছে, তাহলে কিন্তু একটা ত্বরণ থাকবে। বস্তুর বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ত্বরণ থাকবে, সেক্ষেত্রে বলের পক্ষে কার্য বলে আমরা ধরতে পারি। আর যদি প্রযুক্ত বলটা গতির বিপরীত দিকে থাকে, সেক্ষেত্রে বস্তুর বেগ ধীরে ধীরে কমবে, বস্তু থেকে মন্দন উৎপন্ন হবে, তাকে বলবো বলের বিরুদ্ধে কার্য। আমি দেখাচ্ছি, লক্ষ্য করো, যদি প্রযুক্ত বলটা এই দিকে থাকে, এইদিকে বল কাজ করছে, তো এক্ষেত্রে কি হবে? ত্বরণটা কিন্তু কি হবে? গ্রেটার দেন, এটা কি গ্রেটার দেন 0, অর্থাৎ এক্ষেত্রে কি হবে? ভি গ্রেটার দেন ইউ। যদি বলটা উল্টো দিকে কাজ করে এদিকে, সেক্ষেত্রে কি হবে? এ লেস দেন 0, ভি লেস দেন ইউ। ওকে, আমি এটা বলতে চাচ্ছি, যেদিকে বস্তু গতিশীল সেই দিকে বল কাজ করলে বস্তু ত্বরণ থাকবে, উল্টো দিকে কাজ করলে বস্তুর একটা মন্দন থাকবে। তার কারণটা হলো, এটা জানতে হবে এই জন্য, যদি ত্বরণ থাকে তাহলে অন্তিম বেগ এটা বড় হবে, ই2 বড় হবে, ই1 ছোট হবে। আর মন্দন থাকলে প্রাথমিক গতিশক্তি বড় হবে, অন্তিম গতিশক্তি ছোট হবে। আমি ধরলাম এটা ত্বরণ আছে। ত্বরণের ক্ষেত্রে অর্থাৎ বস্তু যেদিকে গতিশীল সেই দিকেই যদি বল প্রযুক্ত হয়, সেক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন এক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আমি ডেল্টা ই লিখছি, এটা অবশ্যই কিন্তু গতিশক্তি বৃদ্ধি হচ্ছে, আর অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি,
লিখছি পরিবর্তন, বাট এক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে, কার ক্ষেত্রে? ত্বরণের ক্ষেত্রে। লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, বা একটু এদিকে লিখি হাফ এম কমন নাও, কি থাকবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। লক্ষ্য করো আমরা কিন্তু সবাই একটা সূত্র শিখেছি ইউনিট 2 এর প্রথম চ্যাপ্টার একমাত্রিক গতিতে। কি ছিল সূত্রটা? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, কার ক্ষেত্রে? ত্বরণের ক্ষেত্রে। এসটা কি? ওই বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ওই বস্তু কতটা দূরত্ব অতিক্রম করলো সেটাই এস। তো এই মানটা যদি বসিয়ে দিই, ভি স্কোয়ার মানটা কি হবে? ইউ স্কোয়ার প্লাস 2as মাইনাস ইউ স্কোয়ার। তো ইউ স্কোয়ার কেটে দাও, তো কি পড়ে থাকবে? হাফ এম ইন্টু 2as, 2 কেটে দাও, কি পড়ে থাকবে? এম এ ইন্টু এস। এম এ মানে কি? ফোর্স। কেন জানি আমরা? নিউটনের সূত্র এফ ইকুয়াল টু এম এ, এটাকে আমি বলি এফ ইকুয়াল টু মা, এফ ইকুয়াল টু মা, এফ ইকুয়াল টু এম এ। তো এম এ ইকুয়াল টু এফ বসিয়ে দাও ইন্টু এস, বল ইন্টু দূরত্ব সমান কি? বল ইন্টু দূরত্ব মানে কার্য, বল ইন্টু দূরত্ব মানে কার্য, বা লিখতে পারবো ডেল্টা ই সমান ডব্লু। অর্থাৎ কোন একটা বস্তুর যে গতিশক্তির পরিবর্তন সেটাই কিন্তু ওই বস্তুর কৃতকার্য তার সঙ্গে সমান হচ্ছে। কোন একটা বস্তুর যে গতিশক্তি পরিবর্তন সেটা কিন্তু ওই বস্তুর অপর যে কৃতকার্য, বাহ্যিক বল কর্তৃক যে কৃতকার্য, এক্ষেত্রে বলটা কিন্তু বলের পক্ষে কার্য হচ্ছে, তার সঙ্গে সমান হচ্ছে। এটা কিন্তু কার্যশক্তি উপপাদ্যের মেন যে আমাদের প্রমাণ সেটা। এবার যদি পুরো সিস্টেমটাকে আমি ইন্টিগ্রেশন দিয়ে করি কি হবে দেখো। এবার দেখো কার্যশক্তি উপপাদ্যকে আমি অন্য একটা ভাবে করছি, সেক্ষেত্রে আমি কিন্তু ওই বস্তু সোজা নাও যেতে পারি। সাপোজ অনেকটা বস্তু এম ভরে বস্তুকে আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি, সব ক্ষেত্রে পথ যে সোজা হবে তাও না হতে পারে, বক্রপথ যেরকম খুশি পথ হতে পারে। এবং এক্ষেত্রে মনে করো প্রযুক্ত বল এদিকে কাজ করছে, এইদিকে। ওকে, তো এক্ষেত্রে কার্যশক্তি উপপাদ্য তার ফরম্যাটটা কি হবে? এবং এটাও ধরতে পারি যে এক্ষেত্রে যে প্রযুক্ত বল কাজ করছে সেটা বিভিন্ন বিন্দুতে বিভিন্ন, সেটাও ধরতে পারি। তার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো কি বললাম মনে করে যাক, এম ভরে কোনো একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গতিশীল হচ্ছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গতিশীল হচ্ছে। এ বিন্দুতে বস্তুর বেগ ধরলাম আমি ভি এ ধরলাম, তারপর এদিকে আছে কোনো একটা দিকে আছে ধরে নাও, এখানে বস্তুর বেগ ধরলাম আমি ভিবি। এখন আমরা কি জানি? আমরা খুব সিম্পল জানি যে যখন এই বস্তু মানে এম ভরে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাবে, তাহলে তখন কি হবে? তখন কিন্তু সম্পূর্ণ পথে যে কৃতকার্য সেটা আমাকে বার করতে হবে। সে বার করার উপায় কি? বার করার উপায় হলো আমি এই পথটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙবো। মনে করো এখানে একটা খুব ক্ষুদ্র সরণ নিলাম আমি ডিএস ভেক্টর নিলাম। তো এই সরণের জন্য কৃতকার্য কত হবে? আমি ধরলাম এখানে বল কাজ করছে এইদিকে, এটা। তাহলে লক্ষ্য করো এই যে ক্ষুদ্র একটা অংশ নিলাম ডিএস ভেক্টর, এর জন্য কৃতকার্য ক্ষুদ্র হবে, আমি এটা বার করব। তারপরে পাশে আমি ডিএস আবার নেব, তার জন্য কৃতকার্য, নেক্সট আবার ডিএস নেব, তার জন্য কৃতকার্য। টোটাল যে পথ সেটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস এর সমষ্টি ধরতে পারি। প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যে পথ, ডিএস দূরত্ব সম্পন্ন পথ, ডিএস সরণ সম্পন্ন পথ, সেই পথে আমি কৃতকার্য বার করব। সেটা আমি ক্ষুদ্র হবে, আমি ডিডব্লিউ ধরছি। ধরার পর পুরো আমি এর থেকে বি পর্যন্ত টোটাল কাজকে আমি ডিডব্লিউ কে আমি যোগ করব, অর্থাৎ ইন্টিগ্রেশন করব। তাহলে আমি এর থেকে বি টোটাল যে আমার কৃতকার্য সেটা আমি পেয়ে যাব। লিখছি যে এফ বল কর্তৃক ডিএস সরণের জন্য কৃতকার্য কত হবে? ডিডব্লিউ সমান হবে এফ ডট ডিএস। তাহলে যখন এই বস্তুটা এ থেকে বিতে যাবে, এ থেকে বি পর্যন্ত সরণের জন্য পর্যন্ত পথে লিখি মোট কৃতকার্য কত হবে?
ডব্লিউ সমান হবে ইন্টিগ্রেশন ডি ডব্লিউ, বাট এটা এ থেকে বিতে যাচ্ছে আমি, ওকে। তো কি হবে ইন্টিগ্রেশন এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর লিখতে পারি, তুমি ইচ্ছে করে এ থেকে বি লিখতেও পারো এখানে, সমান ইন্টিগ্রেশন, লক্ষ্য করো এফ মানে কি, এফ মানে ছিল মা, বলেছিলাম এম ইন্টু এ ভেক্টর লিখছি আমি ইন্টু ডিএস ভেক্টর, ওকে। এখন লিখতে পারি এটাকে আমি এখানে লিখছি, জায়গা ধরবে না, এ থেকে বি পথ, দেখো লক্ষ্য করো এম ইন্টু এ ভেক্টর, ওকে। এম ইন্টু এ ভেক্টর, এই এ ভেক্টরটা কি, এ ভেক্টর কি, এ ভেক্টরটা হলো ত্বরণ, এটা কি বস্তুর ত্বরণ, এটা বুঝবে একটু মন দিয়ে, ত্বরণ। এ ভেক্টর সমান কি ছিল, ডিভি বাই ডিটি, বেগের যে ডেরিভেটিভ সেটা কি হয় ত্বরণ, ডিভি বাই ডিটি। তো এখানে লিখবো দেখো এম ইন্টু ডিভি ভেক্টর ডিটি ডট ডিএস ভেক্টর, ওকে। তো যখন আমি ডিভি ভেক্টর বা ডিটি এটা লিখছি, লক্ষ্য করো এখানে লিখবো এবার এম ইন্টু ডিভি ভেক্টর ডট ডিএস ভেক্টর বাই ডিটি লিখতে পারি। ডিটিটা আমি কোথায় দিলাম, এর নিচে দিলাম, কেন দিলাম, লক্ষ্য ডিএস বাই ডিটি এটা কিন্তু লিখতে পারবো ভি ভেক্টর, কি লিখতে পারবো ভি ভেক্টর সমান লিখতে পারবো ইন্টিগ্রেশন এম ডিভি ভেক্টর ডট কি ভি ভেক্টর, ওকে। ডিভি ভেক্টর ডট ভি ভেক্টর, ভি ভেক্টর যেদিকে ডি ভেক্টর সেই দিকে দুটি ভেক্টর, দুটি বেগ, আমি লিমিট দিচ্ছি এখানে ভি এ বিন্দুতে বেগ ছিল ভি এ, এখানে বেগ ছিল ভিবি, ওকে। তাহলে লিখতে পারবো ভি এ ভিবি, লোয়ার লিমিট ভি এ বিন্দুর গতিবেগ, আপার লিমিট বি বিন্দুর গতিবেগ, লিখতে পারবো ইন্টিগ্রেশন এম এ ডট বি, ধরো এ বি কস থিটা, একই দিকে থিটা জিরো, তাহলে এ বি কস জিরো মানে 1, তাহলে ভি ডিভি ভি এ টু, যেহেতু এম কনস্ট্যান্ট এম বাইরে নিয়ে এসো, ইন্টিগ্রেশন ভি ডিভি ভি এ টু, ইন্টিগ্রেশন ভি ডিভি এর মান কত হয়, এর মান ইন্টিগ্রেশন থেকে পাওয়া যায়, মানটা হবে ভি স্কোয়ার বাই 2, লিমিট কি হবে ভি এ টু ভিবি, একবার আপার লিমিট বসবে কত হবে এম নিয়ে ভিবি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার, এই টুটা আমি বাইরে রেখে দিচ্ছি, লিখতে পারবো হাফ গুণ করে দাও এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার, হাফ এম ভিবি স্কোয়ার কি বি বিন্দুর গতিশক্তি, আমি লিখছি ইবি দিয়ে, আর হাফ এম ভি এ স্কোয়ার এ বিন্দু গতিশক্তি আমি লিখছি ই এ দিয়ে। তো লক্ষ্য করো আমি পাচ্ছি কি এ থেকে বি বিন্দুতে এম ভরে বস্তুকে নিয়ে যেতে মোট যে কৃতকার্য হচ্ছে সেই কৃতকার্যটা আমি পাচ্ছি কি, এই কৃতকার্য হচ্ছে ডব্লিউ সমান হাফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার সমান ইবি মাইনাস ই এ, কি পাচ্ছি ইবি মাইনাস ই এ, অর্থাৎ এ বিন্দুর বি বিন্দু গতিশক্তি এ বিন্দু গতিশক্তি এর যে পার্থক্য সেটা কিন্তু মোট কৃতকার্যের সঙ্গে সমান হচ্ছে, আমি এখানে লিখছি এরপরে, অর্থাৎ পাচ্ছি কি কৃতকার্য ডব্লিউ সমান ইবি মাইনাস ই এ, এটাই কিন্তু লিখতে পারবো ইচ্ছা করে ডব্লিউ সমান ডেল্টা ই, অর্থাৎ গতিশক্তির যে পরিবর্তন সেটা কৃতকার্যের সঙ্গে সমান। তো এটা কিন্তু কার্য শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল নামে পরিচিত, তা সেটাও কিন্তু আমি এক্ষেত্রে প্রমাণ করতে পারলাম, কার সাহায্যে, যে ক্ষেত্রে বলটা এবং সরণ তাদের মধ্যে নির্দিষ্ট একটা কোণ আছে সেক্ষেত্রেও আমি এক্ষেত্রে প্রমাণ করতে পারবো, অর্থাৎ ইন্টিগ্রেশন দিয়ে করলাম বা সিম্পল যে ম্যাথ সেটা দিয়েও কিন্তু আমরা কার্য এবং শক্তি যে উপপাদ্য সেটা প্রমাণ করতে পারি। নেক্সট আমরা এটা বিশেষ একটা স্পেশাল কেস সেটা করতে চাইছি, একটু দেখতে চাইছি। আমি একটা কেস করেছিলাম যে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক করেছিলাম, যে ই কে ইজিক্যাল টু ছিল পি স্কোয়ার বাই 2m এবং পি ইজিক্যাল টু ছিল √2m ই কে। এখন আমরা যদি দুটি ভিন্ন ভরে বস্তু হয়, দুটো বস্তু নিয়েছি যাদের ভর আলাদা, ভর ডিফারেন্ট, তার ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগ কিরকম হয়, তার তুলনা কি, তো সেটা আমি দুটো পার্টে করব।
ওকে, প্রথম পার্টে ধরবো, আমি প্রথম পার্টে ধরে নিচ্ছি দুটো বস্তুর ভরবেগ সমান। যদি দুটো ভিন্ন ভরে বস্তুর ভরবেগ সমান হয়, ভরবেগ সমান, তার ক্ষেত্রে কি হবে আমি করব। আর যদি ওদের গতিশক্তি সমান হয়, গতিশক্তি সমান, দুটো ভিন্ন ভরে বস্তু বাট ওদের গতিশক্তি সমান, তার ক্ষেত্রে কি হবে আমি সেটা কিন্তু করব। দুটো পার্টে আমি করছি। দুটি ভিন্ন ভরে বস্তু, মনে করি যে হালকা বস্তুর, কারণ দুটো ভিন্ন ভর, একটা হালকা একটা ভারী হবে, আমি তা লিখছি হালকা, হালকা বস্তুর ভর আমি নিচ্ছি m1। কত নিচ্ছি m1, এর বেগ আমি নিচ্ছি v, বেগ কত নিচ্ছি v1, সব 1 নেব হালকা বস্তুর ক্ষেত্রে। ভরবেগ, ভরবেগ কত নেব আমি p1, ও গতিশক্তি, গতিশক্তি নিচ্ছি আমি e1। তা হালকা বস্তুর ক্ষেত্রে ভর m1, বেগ v1, ভরবেগ p1 ও গতিশক্তি e1। আমি দুটো আমি একসঙ্গে লিখছি। তো দুটো বস্তুর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু কমন থাকবে। ওকে, আর ভারী বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করো, ভারী বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে কি নেব, ভর নিচ্ছি আমি m2, বেগ v2, ভরবেগ p2 ও গতিশক্তি e2। তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি হালকা বস্তু ও ভারী বস্তু তার ক্ষেত্রে কি কি লিখবো, কোনটাকে কি নোটেশন দিয়ে লিখবো সেটা লিখে নিলাম। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আমি কি কি ধরছি লিখে নিলাম, পুরোটা বক্স করে দিচ্ছি e1। এটা হালকা বস্তুর ক্ষেত্রে সবগুলোকে 1 দিয়ে লিখবো, ভারী বস্তুর ক্ষেত্রে সবগুলোকে আমি কি লিখবো 2 দিয়ে লিখবো। তো এটা হলো হালকা বস্তু ও ভারী বস্তুর কোনটা আমি কি নিয়েছি সেটা। লক্ষ্য করো যদি ভরবেগ সমান হয়, ওকে, ভরবেগ সমান হয়, অর্থাৎ যদি ভরবেগ সমান হয় অর্থাৎ কি p1 সমান p2 এক্ষেত্রে হবে। তার মানে কি p1 মানে কি m1 v1 সমান m2 v2। হালকা বস্তু বলেছি m1, ভারী বস্তু m2, তখন m1 কিন্তু সবসময় m2 থেকে ছোট হবে, এটা মাথায় রাখবে। গতিশক্তি আমি কাজ করি e1 বা e2 ডিরেক্ট করছি। সূত্র কি ছিল, e মানে কি ছিল p²/2m, p²/2m প্রথম বস্তুর ক্ষেত্রে, হালকা বস্তুর ক্ষেত্রে p1²/2m1, এর ক্ষেত্রে p2²/2m2। যারা বুঝতে পারছো না তারা দেখে রাখো, সূত্র কি ছিল, সূত্র ছিল e সমান p²/2m, এটা কি গতিশক্তি সমান p²/2m, আমি এর আগে একটু আগে করেছি। তো e সমান p²/2m, হালকা বস্তুর ক্ষেত্রে কি লিখবো 1 লিখে দাও, সবগুলো 1 লিখ করে দাও, e1 = p1²/2m1, ভারী বস্তুর ক্ষেত্রে নিচেরটা p2² e2 = p2²/2m2। তাহলে 2 কাটবে। লক্ষ্য করো যেহেতু দুটো বস্তুর ভরবেগ সমান বলেছে p1 p2 সমান, তাহলে কিন্তু p1² p2² কাটবে। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে উল্টে যাবে এটা m2/m1। m1টা কি হালকা বস্তু, m2টা কি বস্তু ভারী বস্তু। তো ভারী বস্তু উপরে আছে, হালকা বস্তু নিচে আছে, লিখছি এখানে যেহেতু m1 লেস দেন m2, তাহলে কি হবে, এটা কিন্তু অবশ্যই m2 বড় m1 ছোট, তো এটা কি অবশ্যই গ্রেটার দেন 1 হবে, কারণটা লিখে দিলাম। তার আমরা লিখতে পারবো e1 বা e2 গ্রেটার দেন 1 বা e1 গ্রেটার দেন e2। e1 গ্রেটার দেন e2 এর মানে কি, e1 গ্রেটার দেন e2 এর মানে হলো হালকা বস্তুর, e2টা কি, e1টা হলো হালকা বস্তুর গতিশক্তি, e2 ভারী বস্তুর গতিশক্তি। এর মানে হলো যখন দুটো ভিন্ন ভরে বস্তুর ভরবেগ সমান হবে তখন কিন্তু যে বস্তুটা হালকা সে বস্তুর গতিশক্তি বেশি হবে, যে বস্তু ভারী সে বস্তুর গতিশক্তি কম হবে। তবে ভরবেগ সমান হলে দুটো ভিন্ন বস্তুর ক্ষেত্রে সবসময় কিন্তু মাথায় রাখবে হালকা বস্তুর তার কিন্তু সবসময় গতিশক্তি বেশি হবে।
এবারে এই সম্পূর্ণ প্রসেসটা আমরা করব ভারী বস্তু যখন দুটো বস্তুর গতিশক্তি সমান সেক্ষেত্রে কি হবে লক্ষ্য করো। যখন দুটো বস্তুর গতিশক্তি সমান তখন কি হবে, আমি লাল কালি দিয়ে করছি, গতিশক্তি সমান অর্থাৎ E1 ইজ ইকাল টু E2, মনে রাখবে E1 ইজ ইকাল টু E2 বলেছে গতিশক্তি সমান, তুই লিখতে পারো ইচ্ছা করলে, তার মানে হাফ m1 v1 স্কয়ার সমান হাফ m2 v2 স্কয়ার লিখতে পারো। আমি কি করতে যাচ্ছি এর ক্ষেত্রে, ভরবেগ বার করতে যাচ্ছি। তো ভরবেগ কি ছিল, p1 বাই p2 সমান, এরও সূত্র আমি একটাই করেছি, কি ছিল, p সমান রুট ওভার 2me। প্রথম বস্তুর ক্ষেত্রে লিখব 2m, প্রথম বস্তু 1 1, দ্বিতীয় ক্ষেত্রে 2m 2e2, 2 কাটবে তো কি পড়ে থাকবে রুট ওভার m1 বাই m2 ইন্টু e1 বাই e2। যেহেতু e1 আর e2 সমান তাহলে কিন্তু আমি e1 e2 কেটে দিতে পারি, পরে থাকবে p1 বাই p2 সমান রুট ওভার m1 বাই m2। লক্ষ্য করো যেহেতু প্রথম বস্তুটা m1 বস্তুটা হালকা বস্তু, m2 ভারী বস্তু, তো m1 টা কিন্তু কি হবে লেস দেন m2, তো m1 টা ছোট m2 টা বড়, ছোটকে বড় দিয়ে ভাগ করছি সেদিন অবশ্যই একের থেকে ছোট হবে, বা p1 বাই p2 লেস দেন 1, p1 লেস দেন p2, p1 লেস দেন p2, তার মানে কি, তার মানে p2 টা বড় p1 টা ছোট। p2 কার ভরবেগ, p2 হলো যেটা ভারী বস্তু তার ভরবেগ, p1 টা হলো হালকা বস্তুর ভরবেগ। অর্থাৎ যখন দুটো বস্তুর ভিন্ন ভরে বস্তুর গতিশক্তি সমান হবে তখন কিন্তু হালকা ভরের যে বস্তু তার ভরবেগ কম হবে, ভারী ভরের যে বস্তু তার কিন্তু ভরবেগ সবসময় কি হবে বেশি হবে। তাই দুটো কেস কিন্তু আমরা দেখতে পেলাম, দুটো ভিন্ন কেস, একই টাইপের ভিন্ন কেস আমরা এখানে কম্পেয়ার করলাম, তো কোন ক্ষেত্রে কি হয়। তাহলে আমরা আজকে কিন্তু মোটামুটি এই পর্যন্ত এই পর্বে মানে পার্ট 4 ভিডিওতে আমরা আজকে কি শিখলাম, প্রথম শিখলাম গতিশক্তি কাকে বলে, গতিশক্তি রাশিমালা শিখলাম, তার সঙ্গে গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্ক, তার লেখচিত্র, এবং শিখলাম কার্যশক্তি উপপাদ্য কাকে বলে, কার্যশক্তি উপপাদ্যের প্রমাণ, এবং সেখান থেকে আমরা একটা স্পেশাল কেস দেখালাম, দুটো ভিন্ন ভরে বস্তুর গতিশক্তি সমান তার ভরবেগের তুলনা, ভরবেগ সমান গতিশক্তির তুলনা। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব।